হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের স্টার্ট করব, অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করছি, যে সেক্টরস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমির, তারই একটা পার্ট, সাব পার্ট হচ্ছে ডিভিশন অফ দ্য সেক্টরস অফ অ্যাজ এ অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড। ঠিক আছে, এতক্ষণ আমরা কি দেখলাম যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি প্রত্যেকটা স্টেপের কি হলো, প্রত্যেকটা স্টেপের যে পপুলেশন কোথায়, মানে কোন সেক্টরে কারা, কোন কি ধরনের পপুলেশন, মানে ওখানে এনগেজ, এবং তাদের ইনকাম এবং তাদের জিডিপিতে তাদের কি দেখলাম, তাদের কন্ট্রিবিউশন দেখলাম। ঠিক আছে, এবার কিন্তু একটু আলাদা। এবার আমরা ওই যে সমস্ত অ্যাক্টিভিটি অ্যাজ এ কি করব, সেক্টর, অর্থাৎ তাদের যে ডিভিশন, ঠিক আছে, ডিভিশন অফ সেক্টর করবো অ্যাজ এ অর্গানাইজড অ্যান্ড এ আনঅর্গানাইজড সেক্টর হিসেবে আমরা সেটাকে এবার পড়বো। এবার তোমাদের বইয়ে দেখবে প্রথমেই দেওয়া আছে যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাদের একটা স্টোরি দেওয়া আছে। কার স্টোরি দেওয়া আছে? একজন হচ্ছে কান্তা, আর একজন দেওয়া আছে কমল। কান্তা এবং কমলের স্টোরি কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, যেটা আমাদের হেল্পফুল, মানে এই যে আমরা পড়ছি ডিভিশন অফ সেক্টরস অ্যাজ এ অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর, এটাকে বোঝার জন্য কিন্তু এই স্টোরিটা কিন্তু দেওয়া আছে। দেখো এই স্টোরিতে কি দেওয়া আছে, এখানে কান্তা এবং কমল, এখানে দুজনের কিন্তু ওয়ার্কিং কন্ডিশন সম্পর্কে দেওয়া আছে। কান্তা হচ্ছে একজন মানে লেডি, এবং সে একজন গভর্নমেন্ট অফিসে কাজ করছে। ঠিক আছে, গভর্নমেন্ট অফিসে কাজ করছে, তার সাথে সাথে কি পাচ্ছে, রেগুলার স্যালারি পাচ্ছে। ঠিক আছে, তার রেগুলার মানে ওয়ার্ক টাইম হচ্ছে কত, 9 AM টু 9:30 থেকে একদম তোমার 5:30 PM পর্যন্ত, অর্থাৎ 8 আওয়ার্স। ঠিক আছে, আবার তার জন্য সে কি পাচ্ছে, পিএফ পাচ্ছে, রেগুলার স্যালারিও পাচ্ছে, জব সিকিউরিটিও তার রয়েছে, কারণ রেগুলার। আবার সানডেতে কি করছে, সানডেতে কান্তা কি করছে, স্কুল নয় তোমার অফিস, কাজে যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু সানডে কাজে না যাওয়ার জন্য কিন্তু সানডের জন্য কি করছে, এই যে কান্তা, সে কিন্তু ফিক্স স্যালারি পাচ্ছে, অর্থাৎ উইদাউট ওয়ার্ক করেও কিন্তু সে কিন্তু ফিক্স স্যালারি কিন্তু সে পাচ্ছে। অপরদিকে দেখো কমল কি করছে, কমল কিন্তু একটা সামান্য তার পাশেই তার নেইবার, সে কিন্তু একটা মুদির দোকানে কাজ করছে, সেটার কাছে। ঠিক আছে, এবং এই কমলের যে ওয়ার্ক কন্ডিশন, কমল কিন্তু একদম তোমার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সে সারাদিন কাজ করছে। তার কাজের কিন্তু রেগুলার মানে তার মজুরিও কিন্তু কাজের কিন্তু কম। ঠিক আছে, ফিক্স তার কোনো স্যালারি নেই, এবং প্রত্যেকদিন যে কাজে যদি যায় তবেই সে কিন্তু সে কি করছে, মাইনে পাচ্ছে, স্যালারি পাচ্ছে, অর্থাৎ হি ডাজন্ট কি বলবো, পেড কখন, ফর দ্য ডেজ অ্যান্ড হি ডাজন্ট ওয়ার্ক, অর্থাৎ সেই যেদিন সে যাচ্ছে না সেদিনই সে কিন্তু তাকে মাইনেও দেওয়া হচ্ছে না, অর্থাৎ তার জব সিকিউরিটিও নেই। তাই তো এখানে কান্তার কি আছে, জব সিকিউরিটি আছে। ঠিক আছে, কান্তা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দিয়েছিল, তখন এই সমস্ত রুলস অ্যান্ড নর্মস এই সমস্ত কিন্তু সেখানে মেনশন করা ছিল। ঠিক আছে, এখানে গভর্নমেন্টের দ্বারা এটা কি করেছে। আর কমল যেখানে কাজ করছে, কমল যার আন্ডারে কাজ করছে, তার যদি মনে হয় যে কমলকে কাজে কাল থেকে রাখবে না, ছাড়িয়ে দেবে, সে কিন্তু ছাড়িয়ে দিতে পারে, অর্থাৎ তার কিন্তু জব সিকিউরিটি নেই। তাই তো, তাহলে এখানে এই সমস্ত কান্তা এবং যে কমল, যেটা তোমার যে স্টোরিটা যেটা দেওয়া আছে, এর বেস করেই কিন্তু গোটা স্টোরিটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছে যে ডিভিশন সেক্টরস অ্যাজ এ অর্গানাইজড এবং আনঅর্গানাইজড। কান্তা যেখানে কাজ করছে সেখানে হচ্ছে অর্গানাইজ সেক্টর, গভর্নমেন্ট সেক্টর। ঠিক আছে, সেখানে কিছু লেবার ওয়েজ মানে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু মিনিমাম যে স্যালারি ম্যাক্সিমাম যে মিনিমাম লেবার মানে ম্যাক্সিমাম যে ওয়ার্কিং আওয়ার, ডিউটি আওয়ার, তারও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তার বাইরে কিন্তু গভর্নমেন্ট কান্তাকে দিয়ে কাজ করাতে পারবে না। ঠিক আছে, এবং এক্সট্রা যদি সে কান্তা কাজ করছে, তাহলে কিন্তু তাকে ওভার টাইমের জন্য তাকে এক্সট্রা পে করতে হয় গভর্নমেন্টকে। কিন্তু কমলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, কমল কি করছে, এরকম শুধু কমলের কি অ্যাজ এ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, কাদের রিপ্রেজেন্টেটিভ এখানে বর্ণনা করা হয়েছে, যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে। কেউ কোনো কারখানায় কাজ করছে, কেউ কোনো মুদিখানার দোকানে কাজ করছে, কেউ কোনো হোটেলে কাজ করছে, ঠিক আছে, কেউ কোনো গ্যারেজে কাজ করছে।
ঠিক আছে, এরকম আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে যেখানে জব সিকিউরিটি নেই এবং যেদিন সে আসবে না সেদিন সে মাইনেও পাবে না। ঠিক আছে, এর পুরো অপোজিট কন্ডিশন, বোঝা গেল? তাহলে এই সমস্ত কন্ডিশন গুলোকে হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। এবার আমরা তাহলে মেন এই জিনিসটাকে বুঝতে গেলে আমাদের কি দেখবো, কমলার কান্তার উদাহরণের মাধ্যমে আমরা পড়বো যে গোটা চ্যাপ্টারটার যে আর অর্গানাইজড এবং আনঅর্গানাইজ যে সেক্টরের এর মেন ডিফারেন্সটা কিন্তু আমরা বুঝবো, যেটা আমরা একটু অলরেডি আমরা আভাস পেয়ে গেলাম স্টোরিটার মাধ্যমে। ঠিক আছে, এবার নেক্সট চ্যাপ্টার এই যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা দেখি। দেখো এবার তাহলে আমরা ডিভিশন অফ সেক্টরস এর মধ্যে আমরা কি দেখলাম, একটা হচ্ছে অর্গানাইজ সেক্টর আর একটা আমরা দেখলাম আনঅর্গানাইজ সেক্টর, যেটা আমরা কান্তা এবং কমলের স্টোরির মাধ্যমে কিন্তু আমরা একটা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে দুটো সেক্টর কেমন হবে। এবার এই দুটো সেক্টরের মধ্যে আমরা কি কম্পেয়ার করব, কি কম্পেয়ার, দেখো প্রথমে অর্গানাইজ সেক্টরে দেখো, অর্গানাইজ সেক্টর হচ্ছে কি হচ্ছে রেজিস্টার্ড বাই গভর্নমেন্ট, অর্থাৎ এখানে এই যতগুলো কোম্পানি যে সমস্ত ফ্যাক্টরি যা থাকবে এগুলো কি হবে, গভর্নমেন্ট দ্বারা কি হবে, রেজিস্টার্ড হবে। দ্বিতীয় হচ্ছে রুলস এন্ড রেগুলেশন আর ফলোড, এবং সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রুলস এন্ড রেগুলেশন কিন্তু ফলো করা হবে, যেমন মিনিমাম তোমার কি বলবো, মিনিমাম ওয়েজ অ্যাক্ট, মিনিমাম, তারপরে লেবার অ্যাক্ট, ঠিক আছে, মিনিমাম নয় লেবার অ্যাক্ট, তারপর কত কত ঘন্টা তোমার জব মানে করতে হবে, সেই সমস্ত ব্যাপারে সমস্ত কিছু এখানে রুলস কিন্তু মেনশন করা থাকে। দ্বিতীয় হচ্ছে জব সিকিউরিটি, এখানে জব সিকিউরিটি মানে হচ্ছে যখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে তারপর থেকে কিন্তু উইদাউট কোনো মানে জেনুইন রিজন ছাড়া এখানে কিন্তু কাউকে স্যাক করা যাবে না, টার্মিনেট করা যাবে না। ঠিক আছে, সেজন্য এখানে প্রত্যেকটা একটা জব সিকিউরিটি থাকছে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে পেড হলিডেজ, অর্থাৎ যে কাজ করবে উইদিন মান্থ বা উইদিন উইকের মধ্যে, তার মধ্যে যে হলিডে গুলো থাকবে সেই হলিডে গুলোর জন্য কিন্তু তারা কিন্তু তার জন্য পয়সা পায়। ঠিক আছে, যেটা আমরা কান্তার ক্ষেত্রে দেখলাম যে সে সানডেতে কিন্তু কি হচ্ছে, অফিস যাচ্ছে না, কিন্তু তার পরিবর্তে কিন্তু সে হলিডে পেজ পাচ্ছে, মানে তার হলিডের জন্য তাকে কিন্তু পেড করছে গভর্নমেন্ট। তারপর হচ্ছে কি ফিক্স ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ এই গভর্নমেন্টে এই অর্গানাইজ সেক্টরে কি থাকবে, তুমি যে সেক্টরে মানে পোস্টেই তুমি কাজ করো না কেন, তার মিনিমাম ওয়ার্কিং আওয়ার কত, 8 আওয়ার্স, 8 আওয়ার্সের বেশি কাজ করা যাবে না, অর্থাৎ 8 আওয়ার্সের বেশি কাউকে কাজ করাতে পারবে না, এটা রুলস আছে। তারপরে হচ্ছে গুড ওয়ার্কিং কন্ডিশন, অর্থাৎ তারা যে মানে সেক্টরে কাজ করে তার ওয়ার্কিং কন্ডিশনটা হচ্ছে গুড, অর্থাৎ তার ইনফ্রাস্ট্রাকচার, তার বেসিক সেই সমস্ত অফিসের যে রিকোয়ারমেন্ট, ঠিক আছে, টয়লেট থেকে আরম্ভ করে ড্রিঙ্কিং ওয়াটার থেকে আরম্ভ করে ক্যান্টিন, অনেক মানে এই সমস্ত ব্যাপারগুলো, এই যে বেসিক ফেসিলিটি গুলো কিন্তু সেই অফিসে কিন্তু প্রোভাইড, টি কফি এই সমস্ত প্রোভাইড করা হয়। আর হচ্ছে পেনশন অন রিটায়ারমেন্ট, ঠিক আছে, অর্থাৎ যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ সার্ভিস যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি হয়, তাকে মানে পেনশন দেওয়া হয়। ঠিক আছে, রিটায়ারমেন্টের পর তাকে পেনশন দেওয়া হয়, এবং এর সাথে সাথে প্রভিডেন্ট ফান্ড এই সমস্ত যে সমস্ত থাকে অ্যাট এ টাইম, সেগুলো কিন্তু লামসাম হিসাবে কিন্তু প্রভিডেন্ট ফান্ড হিসাবে কিছুটা টাকা যেমন যখন জব করে তখন কিছুটা একটা স্যালারি তখন গভর্নমেন্ট রেখে দেয়। তারপর যখন সে রিটায়ার করে তখন এই রিটায়ারমেন্টের পর সেই প্রভিডেন্ট ফান্ডটাও অ্যাড করে কিন্তু দিয়ে দেওয়া হয়। বুঝতে পারলে? তাহলে দেখো অর্গানাইজ সেক্টরে কিন্তু সব সেই জন্য প্রত্যেকটা জিনিস কত সুন্দর সাজানো গুছানো ভাবে রয়েছে, নামটাই হচ্ছে অর্গানাইজড। ঠিক আছে, পারফেক্টলি। এবার এর অপোজিট হচ্ছে পুরো আনঅর্গানাইজ সেক্টর, যেটা আমরা কার ক্ষেত্রে দেখলাম, এটা পুরো সুটেবল কার, কান্তার যেটা উদাহরণ দেওয়া আছে। এবার এইটা পুরোটা হচ্ছে দেখো কমলের জন্য কি দেখো, এবার এর পুরো অপোজিট আনঅর্গানাইজ সেক্টরে কি করছে, এখানে যতগুলো কোম্পানি থাকবে, অর্থাৎ কারো ফ্যাক্টরি, কোনো ছোট ছোট যে ওয়ার্কশপ থেকে আরম্ভ করে সব, এগুলো নট রেজিস্টার্ড বাই দা গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্টের দ্বারা রেজিস্টার নয়, সেই জন্য গভর্নমেন্টের দ্বারা যে রেজিস্টার নয়, সেই জন্য যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো তারা ফলো আপ করে না। ঠিক আছে, তারপরে কি জব সিকিউরিটি নেই, কারণ কান্তা এই কমল যে সেটের কাজে কাজ করে তার ইচ্ছা অনুযায়ী সে হয়তো ভাবলো যে নেক্সট দিন থেকে হয়তো কোনো কারণের জন্য কমলকে রাখবে না, সেই জন্য সে নেক্সট দিন থেকে কিন্তু কমলকে সেখান থেকে কি করতে পারে, কাজ থেকে কিন্তু তাকে বিতাড়িত করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে নো পেড হলিডেজ, অর্থাৎ যেদিন সে কাজে আসবে সেদিনকার জন্য মাইনে পাবে, যেদিন আসবে না তার জন্য কিন্তু সে কিন্তু মাইনে কিন্তু পাচ্ছে না। আবার কি নট ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স, এর কোনো নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার নেই। ঠিক আছে,
যেমন আমরা কমলের জন্য কত দেখলাম, সে 7টার সময় অফিস আসছে, দোকানে আসছে, মুদিখানা দোকানে সে যাচ্ছে কটার সময়, 8টার সময়। কিন্তু অর্গানাইজ সেক্টরে কি দেখলাম, যে কোনো ওভার টাইম যদি করে কিন্তু তার জন্য এক্সট্রা পে করা হয়, কিন্তু এখানে ওভার টাইমের জন্য এক্সট্রা কোনো পে কিন্তু করা হচ্ছে না। তারপরে সেকেন্ড হচ্ছে পোর ওয়ার্কিং কন্ডিশন। ঠিক আছে, অর্গানাইজ সেক্টরে পুরো অপোজিট। ঠিক আছে, এখানে ওয়ার্কিং কন্ডিশন, হেলদি ওয়ার্কিং কন্ডিশন নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই ঠিকঠাক ভাবে কাজ করার, মানে বাধ্য হয়ে করতে হয় আনএমপ্লয়মেন্টের জন্য। তারপর হচ্ছে নো পেনশন অন রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ারমেন্ট কাজ থেকে রিটায়ার মানে অব্যাহতি আমার পর থেকে এখানে অর্গানাইজ সেক্টরের মধ্যে যে পেনশনের যে ব্যবস্থা আছে রিটায়ারমেন্টের পরে, এখানে কিন্তু পেনশনের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ আমরা কি দেখলাম, যে এই দুটো সেক্টরের মধ্যে এটা পুরো অপোজিট, নর্থ পোল এন্ড সাউথ পোল। ঠিক আছে, তাহলে সেই জন্য সবার কাছে ফেভারেবল কোনটা, কোন সেক্টরটা, এখানে হচ্ছে অর্গানাইজ সেক্টরটাই কিন্তু ফেভারেবল। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে তাহলে যেহেতু মানে অর্গানাইজ এবং আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে যেমন এত মানে পার্থক্য, তাহলে ম্যাক্সিমাম লোক কেন অর্গানাইজ সেক্টরই কাজ করতে পারে, তাহলে কেন অর্গানাইজ সেক্টরে কাজ করা দরকার? ঠিক আছে, তার কারণটা কি আমরা সেটা দেখবো। তাহলে আমরা কি বললাম, তাহলে আনঅর্গানাইজ সেক্টর এবং অর্গানাইজ সেক্টরে যখন দেখলাম যে অর্গানাইজ সেক্টরে কি হচ্ছে, মানে পুরো ওয়ার্কিং কন্ডিশনের পুরো অপোজিট কন্ডিশন। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে হোয়াই ডোন্ট অল দ্য পিপল স্টার্ট ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজ সেক্টর? অর্গানাইজ সেক্টর যখন সমস্ত কিছু এত সুন্দর, তাহলে কেন সমস্ত লোক অর্গানাইজ সেক্টরেই কাজ করছে না? তার কেন? তার কারণ হচ্ছে, দেখো, প্রথম কারণ হচ্ছে হিউজ শর্টেজ অফ জবস ইন দা অর্গানাইজ সেক্টর। অর্থাৎ অর্গানাইজ সেক্টরে কিন্তু এত পরিমাণে যে পরিমাণ আমাদের লোক সংখ্যা রয়েছে, সেই লোক সংখ্যার মানে প্রপোর্শনালি কিন্তু অর্গানাইজ সেক্টরে এত জব নেই। ঠিক আছে, সেজন্য সবাইকে কিন্তু আর এই অর্গানাইজ সেক্টরে কিন্তু জব দেওয়া সম্ভব নয়। এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে অর্গানাইজ সেক্টরে যে সমস্ত লোক কাজ করবে, কিন্তু সব লোক কিন্তু এই অর্গানাইজ সেক্টরে কাজ করার জন্য তো সুটেবল নয়। কারণ এই সেক্টরে কাজ করতে গেলে একটা কি থাকে, একটা নেসেসারি, একটা মেন নেসেসারি হচ্ছে তার নলেজ এবং তার স্কিল। নলেজ এবং তার স্কিল ওয়াইজ, ঠিক আছে, এই সেক্টরে কিন্তু লোকেরা, এই অর্গানাইজ সেক্টরে কিন্তু লোকেরা কাজ পায়, তাই না? কাউকে কোনো অফিসে হোক বা কোনো দেখা গেল যে কোনো গভর্নমেন্টের কোনো অফিস বা যে গভর্নমেন্টের যে সমস্ত সেক্টর রয়েছে, কোনো কোম্পানি রয়েছে, সেখানে কাজ করতে গেলে গুড স্কিল লেবার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, আর্কিটেকচার লাগে। তো সুতরাং সাধারণ মানুষগুলো তো এই সমস্ত নলেজগুলো অ্যাকিউর করা সম্ভব নয়। যারা ফার্মার, ঠিক আছে, রুরাল এরিয়াতে যারা যে সমস্ত মানে রিপেয়ার পার্সন, যারা ডেলি মানে হকারি করে, তাদের পক্ষে এই সমস্ত জ্ঞান নলেজ অ্যাকিউর করা সম্ভব নয়। টিচার থেকে আরম্ভ করে রিসার্চ টিচার থেকে নার্স, ডক্টর, এই সমস্ত এগুলো তো সব অর্গানাইজ সেক্টর। তো এই সমস্ত অর্গানাইজ সেক্টরে যে সমস্ত লোকেরা কাজ করে, সেগুলো তারা ওয়েল এডুকেটেড, ঠিক আছে, এবং তারা নিজের নিজের ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু ওয়েল স্কিল পারসন। সেখানে কিন্তু আদার্স ফার্মার্স হোক আরম্ভ করে আর্টিসিয়ানস হোক, বিজনেসম্যান, ছোট স্কেলের যে সমস্ত বিজনেসম্যান, তারা যদি এই সমস্ত অর্গানাইজ সেক্টরে কাজ করবো মনে করে, কিন্তু কি হবে, তারা কিন্তু সেই সেক্টরে কাজ করতে পারবে না। কি, ডিউ টু ল্যাক অফ নলেজ অ্যান্ড অলসো দেয়ার গুড স্কিল, গুড নয় শুধু স্কিল বলতে পারি। তাহলে বোঝা গেল। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কেন তাহলে লোকেরা যদি অর্গানাইজ সেক্টরে কাজ করছে না, ঠিক আছে, তার প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে যে কেন লোকেরা এই সেক্টরে, একটা হচ্ছে হিউজ গভর্নমেন্ট সেক্টরে মানে জবের একটা শর্টেজ, দ্বিতীয় হচ্ছে ল্যাক অফ নলেজ অ্যান্ড স্কিল। দেখো এবার এই যে দুটো সেক্টর আমরা দেখলাম, ইন অর্গানাইজড এবং আনঅর্গানাইজড, ঠিক আছে, এবার এই আনঅর্গানাইজ সেক্টরসে যে সমস্ত লোকরা ইনভলভমেন্ট আছে, তাদের কিভাবে, হাউ টু প্রোটেক্ট দ্য ওয়ার্কার্স অফ আনঅর্গানাইজ সেক্টরস, আনঅর্গানাইজ সেক্টরের ওয়ার্কারদের কিভাবে প্রোটেক্ট করা যায়। এবার দেখো, লোকেরা সাধারণত দুটো এরিয়াতে থাকে, ঠিক আছে, একটা হচ্ছে ভিলেজ এরিয়া। ভিলেজ এরিয়া লোকেদের মেন কাজ হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে, এবং টাউন এরিয়াতে। এবার আনঅর্গানাইজ সেক্টর ভিলেজ এরিয়াতে কারা, ঠিক আছে, অর্থাৎ যারা ল্যান্ডলেস লেবার, ঠিক আছে, যাদের জমি নেই। আর তার সাথে সাথে আরো কারা কারা লেবার, যে সমস্ত শেয়ার কর্পার্স আছে, তারপর তোমার আর্টিসানস আছে। আর রুরাল এরিয়াতে কারা, ভেন্ডার্স, স্ট্রিট হকার্স থেকে আরম্ভ করে এই সমস্ত। তাহলে আমরা প্রথমে দেখে নেবো যে দুটো সেক্টরে কারা মেনলি তোমার মানে কি বলবো
মানে এই যে মানে আনঅর্গানাইজ সেক্টর, মানে দুটো সেক্টর, রুরাল এরিয়া এবং আরবান এরিয়াতে কারা কারা কাজ করছে। গ্রামে কারা কাজ করছে রুরাল এরিয়াতে? এক নম্বর হচ্ছে ল্যান্ডলেস লেবার, ল্যান্ডলেস লেবারসরা কাজ করছে। আর কারা করছে? শেয়ার ক্রপার্স, শেয়ার ক্রপার্সরা কাজ করছে। ল্যান্ডলেস লেবার শেয়ার ক্রপার্সটা করছে। আর কারা করছে? স্মল মার্জিনাল ফার্মার, এরা কাজ করছে। মানে এটা তোমার হচ্ছে রুরাল এরিয়াতে, ঠিক আছে। আর কারা কাজ করছে? আর্টিজানসরা কাজ করছে। এরাই মেনলি রুরাল এরিয়াতে মানে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে। এবার আরবান এরিয়াতে অর্থাৎ শহুরে অঞ্চলে কারা কারা কাজ করছে? শহুরে অঞ্চলে সাধারণত তোমার মানে কি বলবো, স্মল স্কেল যে সমস্ত, মানে স্মল স্কেল মানে কি তোমার স্মল স্কেল ইন্ডাস্ট্রি ওয়ার্কার বলা যায়। এরা কাজ করছে, এটা একটা সেকশন যারা শহরে তোমার কাজ করছে। আর কারা? কনস্ট্রাকশন সাইট ওয়ার্কার, এরাও তোমার মানে আরবান এরিয়াতে কাজ করছে। আর কারা কাজ করছে? ট্রাভেল করছে, ট্রাভেল সেক্টরে কাজ করছে, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টে কাজ করছে কিছুগুলো আরবান এরিয়াতে। আর কারা কাজ করছে? তোমার কি বলবে, গার্মেন্ট ওয়ার্কার, এরা কাজ করছে। অর্থাৎ দুটো সেক্টরে কি আমরা দেখে নিলাম যে আনঅর্গানাইজ সেক্টরে যে কোন সমস্ত লোকগুলো কাজ করছে, এটা হচ্ছে রুরাল সেক্টরে, এটা হচ্ছে তোমার আরবান সেক্টরে। এবার এদের যে ওয়ার্কিং কন্ডিশন আমরা দেখলাম কান্তা এবং কমলের মানে এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এবার গভর্নমেন্ট কি করতে হবে? এটা তো আমার দেশেরই একটা অংশ, তাহলে এখানে গভর্নমেন্টকে কি করতে হবে? গভর্নমেন্টকে এদেরকে প্রোটেক্ট করতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট, তাহলে হাউ ক্যান দ্য গভর্নমেন্ট প্রোটেক্ট দ্য ওয়ার্কার বলতে পারি, তাই তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে হাউ ক্যান দ্য গভর্নমেন্ট প্রোটেক্ট দেম, অর্থাৎ এখানে গভর্নমেন্ট এবার কিভাবে এদেরকে এই দুটো সেক্টরের লোককে কি করবে? প্রোটেক্ট করবে। তাহলে কিছু গভর্নমেন্টে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, তবে এই দুটো সেক্টরের লোকেদের কি হবে? ইমপ্রুভমেন্ট হবে, তাই না। অর্থাৎ আমরা যদি রুরাল এরিয়া যদি আমরা দেখি, তাহলে রুরাল এরিয়াতে গভর্নমেন্ট কি করতে পারে? অর্থাৎ এখানে মেন লোকেরা কি করে? ফার্মিং এর সঙ্গে, ম্যাক্সিমাম লোক ফার্মিং এর সঙ্গে যুক্ত, তাই তো। তাহলে ফার্মিং এর সঙ্গে যুক্ত থাকার জন্য এখানে কি করতে হবে? তাদেরকে প্রোভাইড সিডস, ঠিক টাইমে সিড দিতে হবে। ধানের যে সমস্ত চাষের যে সমস্ত বীজপত্র যে সমস্ত, সেইগুলোকে ফার্মারদেরকে প্রোভাইড করতে হবে। আর কি করতে হবে? মেন তোমাদের মানে এগ্রিকালচারাল ইনপুট দিতে হবে, আর কি করতে হবে? তোমার প্রোভাইড লোন দিতে হবে, বোঝা গেল। তার সাথে সাথে কি করতে হবে? যেহেতু এগ্রিকালচারাল প্রোডাক্ট বেশি হচ্ছে, এগ্রিকালচার হিসাবে স্টোরেজ ফেসিলিটি দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্টকে কিন্তু প্রোভাইড করতে হবে। দেখো যেহেতু গ্রামে, তাই না, সিডস দিল, এগ্রিকালচার ইনপুট অর্থাৎ ট্রাক্টর, হারভেস্টার থেকে আরম্ভ করে যে সমস্ত ছোট ছোট যে সমস্ত চাষের ইকুইপমেন্ট আছে সেগুলো দেবে, তাহলে প্রোডাকশন বাড়বে। লোন দিতে হবে লো ইন্টারেস্টে, ঠিক আছে। তার সাথে সাথে যে উৎপাদিত দ্রব্য, যে সারপ্লাস যেগুলো হবে সেগুলো তারা যেন
ফিউচারের যে ইউজের জন্য কি করতে হবে, ব্যবহার করতে হবে, সেজন্য স্টোরেজ কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি দিতে হবে। এইগুলো করলেই কিন্তু গভর্নমেন্টে কিন্তু রুরাল সেক্টরে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। সেরকম ঠিক আরবান সেক্টরে কি করবে, আরবান সেক্টরে এদের এদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিতে পারে, এই আরবান সেক্টরের ক্ষেত্রে গভর্নমেন্ট যে নিতে পারে কি, যে স্মল সেক্টর যে সমস্ত মানে তোমার ইন্ডাস্ট্রি রয়েছে, অর্থাৎ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তাদের কি করতে হবে, র মেটেরিয়ালস প্রোভাইড করতে হবে, র মেটেরিয়ালস প্রোভাইড করতে হবে, ঠিক আছে, ঠিকঠাক রেটে। তাহলে কিন্তু এই স্মল স্কেলের ইন্ডাস্ট্রি এর ওয়ার্কারটা এখান থেকে র মেটেরিয়াল পেয়ে যাবে, ঠিক আছে, তার ট্রান্সপোর্ট কস্টটাও কম হবে। তার সাথে সাথে কি হবে, এদের যে উৎপাদিত দ্রব্য আছে সেগুলো মার্কেটিং করতে হবে, ঠিকঠাক প্রচার চালাতে হবে, কারণ এখন মার্কেটিং হচ্ছে সব জিনিসের কি, মার্কেটিংটাই মেন, ঠিক আছে। তার সাথে আর কি করতে হবে, আমরা নিয়ম বানাতে হবে, কি হবে, ল বানাতে পারি, ল এন্ড পলিসি বানাতে হবে, ঠিক আছে, এদের ক্ষেত্রে ল এন্ড পলিসি বানাতে হবে। এবার দেখো ল এন্ড পলিসিটি কি, এই যে অনেক ক্ষেত্রে হয়, এই যে শহর এলাকাতে আরবান এরিয়াতে তোমরা দেখবে যে ম্যাক্সিমাম এখানে লেবারটা যারা থাকে সাধারণত এসসি এবং এসটি কমিউনিটির লোকেরাই বেশি থাকে, এসটি কমিউনিটির লোকেরা বেশি থাকে। সুতরাং ল এবং পলিসি মানে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে কি হয়, এসটি এবং এসসি যে কমিউনিটি আছে তাদের যেন ডিসক্রিমিনেশন না হয়, ঠিক আছে, তাদের সাথে অনেক সময় কি হয়, ডিসক্রিমিনেশন হয়, ডিসক্রিমিনেশন হয়। কেমন ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশনটাকে ইরাডিকেট করতে হবে। যে সাপোজ দেখা গেল তুমি হয়তো বাড়িতে রং করছো, ঠিক আছে, সেখানকার যে লেবার, সেখানে লেবারটা হচ্ছে এসটি কমিউনিটি বা এসসি কমিউনিটি, তখন তুমি বলবে যে কি বলতে পারো, যে না, যেহেতু ওরা আমার কি করবে, গোটা ভারী আমার টাচ করে দেবে, ঠিক আছে, একটা আনটাচেবিলিটি যে একটা আমাদের একটা ট্র্যাডিশন আমাদের আগে থেকেই চলে আসছে, ঠিক আছে, কিন্তু আনটাচেবিলিটি কিন্তু একটা ক্রাইম, ঠিক আছে। সুতরাং এই তার মানে কি, তাহলে সেই এসটি ওয়ার্কারটা তার বাড়ি গিয়ে কাজ পাচ্ছে না, তার মানে ডিসক্রিমিনেট হচ্ছে, তাহলে ঠিকঠাক ভাবে তাদেরকে ল অ্যান্ড পলিসি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ওভারঅল আমরা যে দেখলাম যে ইন আরবান এরিয়া এবং রুরাল এরিয়াতে কি দেখলাম, যে সমস্ত লোকেরা থাকে গভর্নমেন্ট তাদেরকে জন্য প্রোটেক্ট আপহোল্ড করার জন্য এই জিনিসগুলো কিন্তু যদি গভর্নমেন্ট ঠিকঠাক ইনিশিয়েটিভ নেয়, তাহলে কিন্তু এই সমস্ত লোকেদের গুলো কিন্তু কন্ডিশন কি দেখতে আরো একটু বেটার হবে। বোঝা গেল? এখানে কিন্তু আমাদের এই ভিডিওটা আমরা শেষ করব। এরপরে তোমাদের যে লাস্ট যে সাব টপিকটা আছে, অর্থাৎ সেক্টরস ইন দ্য, এখানে কি দেখলাম, সেক্টরস এর অর্থাৎ অর্গানাইজড এবং আনঅর্গানাইজড। এবার আমরা দেখবো সেক্টর ইন টার্মস অফ ওনারশিপ। ওনারশিপের উপর তোমরা জানো, একটা হচ্ছে তোমার প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টর, একটা হচ্ছে তোমার মানে পাবলিক সেক্টর, অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক সেক্টর। এবার নেক্সট যে ভিডিওতে আমরা এই প্রাইভেট এবং পাবলিক সেক্টর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। এবং স্টে টিউন, কিপ লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।